দীর্ঘ ১২ বছর পরে আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলাম। আলহামদুলিল্লাহ। কখনো ভাবতে পারিনি যে এই দিনটাও আসবে। আমি তো ভয়ে, ভয়ে আছি ভোট দিতে পারবো কি না? কতটুকু ভিড় হবে? কি অবস্থা না অবস্থা? টেনশনে অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল আমার। একটা আপু আমাকে কমেন্টসে বলেছিল যে, "আপু তুমি প্রতিদিন ভিডিও কিভাবে আপলোড করো? প্রতিদিন ভিডিও আপলোড করতে আসামি লাগে। তুমি একটু বলে দাও না কিভাবে ভিডিও আপলোড করব?" এখন বলতেছি, প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য কী করতে হবে? তো রিয়েল দেখালে না ভিডিও ছাড়তে অনেক বেশি মজা পাওয়া যায়। অনেক বেশি আনন্দ পাওয়া যায়। সবাই তো আর তোমাকে অপছন্দ করবে না। তোমাকে অনেক মানুষ পছন্দ করবে, আবার অপছন্দ করবে। আমি কি করব না করব তা তোমাদের সাথে সরাসরি ব্লগে শেয়ার করব। মুখে কিছু বলব না। যত সিম্পল ইফতারি করো না কেন, হালকা প্রিপারেশন তো নিতেই হয়। সামনে পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজান উপলক্ষে কিছু বাজার করেছি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল ৯টা বাজে। ৯টা বাজে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আজকে পাস্তা রান্না করব। বহুদিন পরে পাস্তা রান্না করতেছি। বাবুরাব্বু বাসায় নেই। আমি স্বাধীন। রাতের বেলা দেরি করে ঘুমিয়েছিলাম। তারপর সকাল, সকাল উঠে গেলাম। যেহেতু আজকে বিশেষ দিন, আজকে ভোট দেওয়ার দিন। আজকের দিনে সবাই ভোট দিবে। তো এই কারণে আগেভাগে ঘুম থেকে উঠে গেলাম আরকি। না হলে আরেকটু ঘুমাতাম। যেহেতু বন্ধের দিন। আসলে ঘুমানো হয় না। এই চ্যানেলে কাজ করা, সংসারে কাজ করা, এসব কাজ করতে অনেক সময় লেগে যায়। এই কারণে আমি চাইলেও ৮টার পর আর ঘুমিয়ে থাকতে পারি না। মেয়েকে সকালবেলা স্কুলে নিয়ে যাওয়ার পরে একটা দিন দেখলাম যে সকালবেলা ৮টার পর আমি আর ঘুমাতে পারি না। এমনিতেই ঘুম থেকে উঠে যাই। মানে অ্যালার্ম না দিলে ঘুম থেকে উঠে যাই, বুঝছো? দেখা গেল যে অ্যালার্ম দেই রে 8:30 9টা এর বেশি আর যায় না। আগে তো মনে করো অ্যালার্ম না দিলে 10টা বেজে যেত, 11টা বেজে যেত। কিন্তু এখন আর সেটা হয় না। এখন আমি 9টার আগে ঘুম থেকে উঠে যাই। বাবুরাবু ভোট দিয়ে আজকে চলে আসবে। আস্তে, আস্তে হয়তো বা ভোর হতে পারে বা সকাল হতে পারে। ওনাকে আবার কালকে অফিসে যাওয়া লাগবে। কালকে শুক্রবার, তো কালকে অফিসে যেতেই হবে। না হলে সমস্যা হবে। উনি বাইরে কোথাও গেলে বেশি দিন থাকেন না। এই বেশি হলে ২-১ দিন, এর বেশি দিন থাকে না। যখন আমার শাশুড়ি দেশের বাড়িতে ছিল, তখন উনি বেশি দিন ছিলেন না। ২-৩ দিনের বেশি কখনোই ছিলেন না। একে তো অফিস খোলা, আর তাছাড়া উনার মনও বসে না বাচ্চাদের ছাড়া। বাচ্চাদের জন্য উনার অনেক টান, অনেক মায়া। একবার উনি ১ মাস থেকেছিলেন। তখন ওনার পাসপোর্টের সমস্যা ছিল। তারপরে ওনার জন্ম নিবন্ধনের সমস্যা ছিল, আইডি কার্ডের সমস্যা ছিল। এসব সমস্যা সলভ করতে গিয়েই উনি ওখানে ১ মাসের মতো ছিলেন। তখনও আমার এতটুকু খারাপ লাগেনি। আসলে উনি বাইরে থাকলে না আমার কাছে ভালোই লাগে। খুব বেশি খারাপ লাগে না। উনি ঘরে থাকলেই বা কী করেন? তেমন তো কোনো কাজে হেল্প করেন না। বাসায় এসে চেঁচামেচি করেন। তো উনার ব্যবহারটা এত খারাপ যে উনি বাসায় থাকলেই বা কী, না থাকলেই বা কী। আমার কাছে এতটুকু খারাপ লাগে না। বরঞ্চ বাইরে থাকলেই ভালো লাগে। কিন্তু এটা নয় যে বাইরে গেলেই উনি আমার সাথে ভালো ব্যবহার করেন। বাইরে গেলেও উনি অনেক খারাপ ব্যবহার করেন। মানে এর থেকে ডবল খারাপ ব্যবহার বাইরে গেলে করেন, বুঝছো? শুধু, শুধু অকারণে কোনো কারণ নেই। যেদিন মনে করো ওনার কাছে টাকা থাকে বা যেদিন ওনার আমাকে প্রয়োজন হয়, সেদিন উনি একটু ভালো ব্যবহার করেন। মানে একটু ভালো ব্যবহার করেন। না হলে উনি কখনোই ভালো ব্যবহার করেন না। যাক, এতে আমার কোনো কিছু এসে যায় না। আমি আমার মতো থাকি। উনি কি বললো না বললো এতে আমার কিছু যায় আসে না। যেটা আমার কাছে ভালো মনে হয় আমি সেটা করি। যেটা আমার কাছে খারাপ মনে হয় আমি সেটা করি না। ওনার কথা শুনলে আমার দিন চলবে না। উনি যেভাবে বলে সেভাবে কাজ করলে আমার কাজ কোনোদিন শেষ হবে না। তো উনি ওনার মতো করে চলুক, আমি আমার মতো করে চলি। কোনো সমস্যা নেই। যখন উনি চিল্লাচিল্লি করে আমি চুপ করে থাকি, কোনো কথা বলি না। একদম রেসপন্সই করি না। আমি জানি উনি কতবার ঠিক হয়ে যাবে। আসলে হয়ও তাই। প্রথমবার ঠিক হয়ে যায়। খাওয়ার পরে সব ঠিক। মানে ওনার ব্যবহার অন্যরকম হয়ে যায়। আর সকালবেলা তো ওনার ব্যবহার অনেক ভালো। মানে এত ভালো মানুষ ফেরেশতা মনে হয় দুনিয়াতে একটাও নাই। সকালবেলা ওনার ব্যবহার যেরকম থাকে, তবে ইদানিং সকালবেলা খারাপ ব্যবহার করেন। কী আর করার? মানুষটাই এরকম হয়ে গেছে, আর কি করা বলো? আমি না জানো মাঝে, মাঝে ভাবি যে উনি যদি মারা যায়, আমি যদি ওনাকে স্মরণ করি, কীভাবে স্মরণ করব? একটা মানুষের ভালো গুণ নিয়ে মানুষ স্মরণ করে যে হ্যাঁ, তার একটা ভালো গুণ আছে এটা মনে করে স্মরণ করি। আমি না তার কোনো ভালো গুণ মনে করতে পারি না। সে আমার সাথে বিয়ের পরে কয়েক মাস ভালো ব্যবহার করেছিল। কিন্তু এরপরে তার মধ্যে আমি কোনো ভালো ব্যবহারই দেখিনি। চাকরিটা যাওয়ার পর থেকে ওনার ব্যবহার অনেক খারাপ হয়ে গেছিল। প্রচুর খারাপ হয়ে গেছিল। এরপর থেকে ওনার ব্যবহার আর ভালো হয়নি। চাকরিটা কিন্তু উনিই ছেড়েছেন। আমি কিন্তু বলিনি ছাড়তে। অথচ তার রাগ উনি আমার উপর ওঠান। অনেক ভালো একটা চাকরি ছিল ওনার। ওই চাকরি করে উনি মাসে শেষে অনেক টাকা পেতেন। আমাদের কোনো সমস্যা ছিল না। বিয়ের পরে আমি অনেক ভালো ছিলাম কয়েক বছর। চাকরিটা যাওয়ার পরই সমস্যা হওয়া শুরু হয়েছে। আর ওনার বিহেভটাও চেঞ্জ হয়ে গিয়েছে। যাই হোক, নাস্তা করে চা খেয়ে নিচ্ছি। বাসা থেকে বের হব, ভোট দিতে যাব। এদিকে উনি বাবা ফোন দিতেছেন, "তুমি যাও না কেন? যাও না কেন?" আর বলতেছে, "তুমি যেও না, আমি আগে ফোন দিয়ে দেখি কী অবস্থা। যদি কোনো সমস্যা হয় তুমি বের হইও না।" তো আমি বলছি, "ঠিক আছে, তুমি ফোন দিয়ে দেখো।" তো ফোন দিয়ে দেখে সব ঠিক আছে। বলছে, "ঠিক আছে, তাহলে তুমি যাও, কোনো সমস্যা নেই।" ও মাঝখানে একবার বলেছিল কি, "তোমার যাওয়ার দরকার নেই। তোমার ভোট দেওয়া লাগবে না। তুমি বাসায় থাকো।"
আমি বললাম, কেন কেন আমি ভোট দিব না? আমার বাসার কাছে, আমি কেন ভোট দিব না? তুমি ভোট দেওয়ার জন্য নোয়াখালী চলে গিয়েছো ভোট দিবা, আর আমি এখানে ভোট দিব না? তখন আর কিছু বলেন না, বুঝছো? কেমন মানুষ দেখো, বলে আমি ভোট দিব না। আশ্চর্য তো। চা খাওয়ার পর দেখি বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে, তো ওদেরকে খাবার টাবার খাইয়ে তারপর বেরোলাম। তো বেরোতে বেরোতে 2:30 বেজে গিয়েছে। আমি তো ভয়ে ভয়ে আসি, ভোট দিতে পারবো কি না, কতটুকু ভিড় হবে, কী অবস্থা না অবস্থা, টেনশন অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল আমার। স্কার্ফ পরলে অনেক সময় সব খুলে যায়, মানে ঢিলা হয়ে যায়, এই কারণে ভিতরে ইনার পরেছিলাম। তো ইনারটা পরে মনে হয় দেখতে খুব খারাপ আসছে, তাই না? বাজাতে আমাকে ইনারটা পরা পরে তো মনে হইলো ইনারটা না পরে ভালো ছিল। এটা পরাতে আমাকে দেখতে আরও বেশি খারাপ লাগতেছে। তোমরা কি বলো আপুরা? দেখো আমি কি বোকা, আমি ভোট দিতে এসে আগেই সিরিয়ালে দাঁড়িয়ে গেছি। আমি দেখিনি ভোট কেন্দ্র কত আছে বা ভোট কেন্দ্র দেখতে হবে সিরিয়াল অনুযায়ী, আমি সেগুলো কিছুই দেখিনি, আমি সিরিয়ালে দাঁড়িয়ে গেছি। তারপরে দেখলাম অনেকে এসেই ওই দারোয়ানকে বলতেছিল যে আমরা কোথায় যাব। তখন দারোয়ান ওদেরকে দেখিয়ে দিচ্ছিল যে আপনি ওদিকে যান, এদিকে যান। সে বলতেছে, আপনি এখানে কি করেন? আপনি তো উপরে যাবেন, আপনি 3 তলায় যান, আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? তারপরে আমি উপরে গেলাম। এই স্কুলে আমি আগে পড়াশোনা করেছিলাম, ক্লাস 3 থেকে 6 পর্যন্ত পড়েছিলাম। স্কুলটার নাম ছিল কসমিক কিন্ডারগার্টেন স্কুল। সেটা এখন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল হয়ে গিয়েছে। কত স্মৃতি যা আছে স্কুলে। স্কুলটার অবস্থান যেমন ছিল সেরকমই আছে, বাট টাইলসটা ভিন্ন রকম, একটু ডিজাইন করা, একটু সুন্দর করে রুমগুলো সাজানো, এরকমই আর কি। কিন্তু রুমগুলো কিন্তু এরকমই ছিল, মানে দোতলায় 3 তলার রুমগুলো সেমই, সাইজগুলো সেম, শুধু টাইলস দেওয়া, একটু কাচ দেওয়া আর একটু ডিজাইন করা, এরকম আর কি। এই যেমন ভিতরের রুমগুলো এরকমই ছিল, ওই যে উপরে দেখো আল্লাহ লেখা, তারপরে একটু কালারিং করা ওয়ালগুলো, এগুলো ছিল না আর কি। যাই হোক, এখানেও আমি বোকামি করলাম, এখানে দাঁড়িয়ে আছি সিএলে, মানে 3 তলায় গিয়ে আমার রুম নাম্বার কোনটা সেটা আমি না জেনেই দাঁড়িয়ে আছি। তারপরে একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল আপনার তো ওই দিকে, আপনাদের এখানে না। ওখানে গিয়ে দেখি কোনো সিএলই নাই। তারপরে সরাসরি ভিতরে ঢুকে গেলাম। এটা কিন্তু রুমের ভিতরে, বুঝছো? সব কিছু করার পরে আমি কালো রঙের একটা রুম আছে না, যেখানে বসে ভোট দেওয়া লাগে, তো সেখানে গিয়ে ভিডিওটা করেছিলাম, ভয় ভয় করেছিলাম আবার বুঝতে পারে কি না, আবার কিছু বলে কি না, তো কিছু বলেনি। দীর্ঘ 12 বছর পরে আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলাম, আলহামদুলিল্লাহ। কখনো ভাবতে পারিনি যে এই দিনটাও আসবে। এর আগে নামমাত্র ভোট দিয়েছিলাম, কোনো কাজই হয়নি। এরপরে তো আর ভোট কেন্দ্রে যাওয়াই বন্ধ করে দিয়েছি। একটা আপু কমেন্টসে বলেছিল যে আপু তুমি ভোট দিতে যাও নাই, তখন আমি বললাম যে আমি ভোট দিতে গিয়েছি এবং ভোট দিতে যাওয়ার ব্লগও করেছি, সেটা আজকে দিব। আসলে ভোট দিব সেটা ব্লগ করবো, এটা আমি আগে থেকে ঠিক করে গেছিলাম। এত বছর পরে ভোট দিব আর ব্লগ করবো না, তা কি হয় বলো? ভোট দেওয়ার পরে বাইরে বের হওয়ার পরে ব্যালট বাক্স যখন কাছে রাখি, তখন জিজ্ঞেস করছিলাম যে ভিডিও করা যাবে কি না, বলছে না ভিডিও করা যাবে না। বাইরে বের হওয়ার পরে ভাবলাম, ধুর এটা কি করলাম, এটা বলা কি দরকার ছিল, চুরি করে ভিডিও করলেই তো হলো, শুধু ফ্ল্যাশলাইটটা অন না করলেই তো হতো, ওরা তো বুঝতেই পারতো না। মানে এত সুন্দরভাবে আমি ভোট দিব এটা আমি ভাবতেও পারিনি, কোনো প্রকার ভিড় নাই, সিরিয়াল নাই, মানে গেলাম আর আসলাম, মানে খুব সুন্দরভাবে গিয়ে আমি ভোট দিয়ে চলে আসলাম। আমাকে একটু অপেক্ষাও করতে হলো না। অথচ আমি ভয়ে ভয়ে ছিলাম যে আল্লাহ কত সময় লাগে, কতটুকু সময় লাগে। আমি যাওয়ার সময় সাহেব বলছে, আম্মু তুমি কোথায় যাও? আমি বলছি ভোট দিতে যাই। বলতেছি তুমি কখন আসবা? তখন আমি বলতেছি, আম্মু তো বলতে পারি না কখন আসবো, আসতে আসতে সম্ভবত বিকেল হয়ে যেতে পারে। তখন ও বলতেছে, বিকেল কেন হবে, এখন তো দুপুর, এখন তুমি কী করবা? আমি বললাম ভোট দিব, কখন সময় লাগে আমি জানি না, তাছাড়া আমি একটু বাজার করবো, এই কারণে আসতে সময় লাগতে পারে। কিন্তু বের হওয়ার পরে দেখলাম আমার 1 ঘন্টা সময় লাগেনি, তাড়াতাড়ি করে চলে আসলাম। আসার পর একটু রেস্ট নিয়ে চিপসগুলো ভেজে নিলাম। এই চিপসগুলো কবে এনেছি তোমরা জানো? সেই যে কবে পিঠা সঞ্জয় কেনার সময় কিনেছিলাম না, এরপরে তো আর চিপসগুলো ভাজাই হয়নি। মানে ভাজবো ভাজবো করে আর ভাজতে পারিনি, আজকে শেষমেশ ভেজেই নিলাম। এই চিপসগুলো ফ্রাই প্যানে ভাজা ঠিক হয়নি, ফ্রাই প্যানে ভাজলে এগুলো ভালোভাবে ফুলে না, তাছাড়া এত বেশি তেলে তো দেওয়া সম্ভব নয়। এগুলো আসলে কড়াইতে ডুবে তেলে ভাজা দরকার ছিল। আসলে বুঝতে পারিনি, অনেকদিন তো ভেজে খাওয়া হয় না, তাই বুঝতে পারিনি যে কোনটাতে ভাজলে ভালো হবে। এখানে কয়েকটা ভেজে তারপরে কড়াইতে ডুবো তেলে ভেজে নিয়েছিলাম, তখন এগুলো ভালোভাবে ফুলে গিয়েছিল। আপুরা লাইকই করেছো নাকি এখনও বসে বসে আমার ভিডিও দেখতেছো, লাইক করনি? তাড়াতাড়ি করে লাইক করে নাও। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমি চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও আপলোড করার। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে কখনো ভুলে যেও না। অবশ্যই 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 কমেন্টস করবে। একটা আপু আমাকে কমেন্টসে বলেছিল যে আপু তুমি প্রতিদিন ভিডিও কীভাবে আপলোড করো, প্রতিদিন ভিডিও আপলোড করতে আসামি লাগে, তুমি একটু বলে দাও না কীভাবে ভিডিও আপলোড করবো। আসলে আসামি তো লাগবেই, যে কাজে কোনো ফল নেই, যে কাজে কোনো লাভ হয় না, সে কাজ করতে তো আসামি লাগবেই। তো এটা আমারও করেছিল আসামি, আমি সেটাকে খুব দ্রুত ওভারকাম করেছি। তার কারণ হচ্ছে আমাকে বড় কিছু করতে হবে, আমাকে বড় কিছু হতে হবে, সেটার জন্য আমাকে ডিটারমাইন্ড হতে হবে। ভিউজ হলো কি না হলো এটা দেখে আমার লাভ নেই, আমাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। কন্টিনিউ ভিডিও আপলোড করলে ইউটিউব নিজে আমার চ্যানেলের র্যাঙ্ক বাড়িয়ে দেবে, ইউটিউব নিজে আমার ভিডিওর ভিউজ বাড়িয়ে দেবে। এরকম হচ্ছে, আমি দেখেছি যারা কন্টিনিউ ভিডিও আপলোড করে ওদের চ্যানেলটা অনেক বেশি র্যাঙ্ক করে, ওদের চ্যানেলের ভিউজও অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ এটা ঠিক আছে যে একদিন সেটা করা যায় না, একটু সময় লাগে।
তবে করা যায়। কন্টিনিউ ভিডিও আপলোড করলে চ্যানেল র্যাঙ্ক করবেই। এখন কথা হচ্ছে তোমার ভিডিওর কোয়ালিটি কেমন, তোমার ভিডিওটা মানুষের কাছে কেমন পছন্দনীয় হচ্ছে। দেখা গেল যে তোমার ভিডিওর কোয়ালিটি বা তোমার কন্টেন্ট যদি খুব বেশি ভালো হয়, তাহলে তোমার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে। আর যদি দেখা যায় যে না, তোমার ভিডিও কোয়ালিটি ভালো না বা তোমার কন্টেন্টটা মানুষের পছন্দ হয়নি, তখন কিন্তু চ্যানেলটা ওইভাবে করে র্যাঙ্ক করবে না। এখন এটাও কথা, ভিউয়ার্সরা যেভাবে চায় সেভাবে তো সবসময় ভিডিও আপলোড করা সম্ভব নয়। অনেক সময় তো নিজের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করতে হয় বা নিজের সামর্থ্য অনুযায়ী ভিডিও আপলোড করতে হয়। তো সেটাও কিন্তু একটা কথা। সেক্ষেত্রে চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করে না, একটু ধীরে ধীরে র্যাঙ্ক করে। যেমন ধর আমার চ্যানেলটা, আমি কিন্তু ভিউয়ার্সদের ভিউ পাওয়ার জন্য ভিডিও করি না। আসল মানুষেরা যেরকম ভিডিও করে আমি সেরকম করি না। একে তো আমার সামর্থ্য নেই, আর আমার ইচ্ছাও নেই। আমি চাই আমার নামে, আমার পরিচিতিতে সবাই আমাকে চিনবে। অন্যকে দেখে বা অন্যকে নকল করে আমি কোনো কিছু করতে চাই না। যেটা আমার কাছে ভালো লাগে আমি সেটাই করি। আগে বুঝছো আমার কাছেও আসামি লাগতো, ভিডিও ছাড়তে ইচ্ছা করতো না। কিন্তু যখন থেকে আমি আমার মনের কথা চ্যানেলে বলা শুরু করলাম, তখন থেকে আমার ভিডিও ছাড়তে খুব ইচ্ছা করে, খুব ভালো লাগে ভিডিও ছাড়তে। কারণ আমি ভিডিওতে আমার মনের কথা শেয়ার করি। আমি ভিউ পাওয়ার জন্য ভিডিও ছাড়ি না। অমুক করলে তমুক হবে, বা এটা করলে 100% কার্যকরী হবে, জিরো বাজেটে এটা সেটা, আর কত কিছু। তো এগুলো আমি কোনো কিছুই করি না। আমি যা তাই দেখাই। আর এটা করেই আমার ভিডিও ছাড়ার জন্য আগ্রহ আরও বেশি বেড়ে যায়। তোমরা অনেকেই আমার ভিডিও পছন্দ করো, অনেকে আমাকে খুব ভালোবাসো, কারণ আমি রিয়েল দেখাই। আমি কোনো ফেক কিছু দেখাই না। তো রিয়েল দেখালে না ভিডিও ছাড়তে অনেক বেশি মজা পাওয়া যায়, অনেক বেশি আনন্দ পাওয়া যায়। তখন আর কোনো প্রকার আলসেমি লাগে না। এখন বলতেছি প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য কী কী করতে হবে। সবার ফার্স্টে তোমাকে ঠিক করতে হবে যে তোমাকে ভিডিও আপলোড করতেই হবে। এটাকে তোমার চাকরি মনে করতে হবে, জব। তুমি জব করো এটা ভাবতে হবে। এটা ভাবলে হবে না যে তুমি এখানে পার্ট টাইম জব করো। তোমার ইচ্ছে হলে ছাড়বে, না হলে ছাড়বে না। তোমার যতই কষ্ট, তোমার যত কিছু হোক না কেন, তুমি ভিডিও আপলোড করবা। এটা তোমার জব, এটা তোমার চাকরি, তোমাকে এটা করতেই হবে। এটা তোমাকে সবার আগে ঠিক করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তোমাকে অন্য কারো ভিডিও দেখতে হবে যারা প্রতিদিন ভিডিও আপলোড করে, যারা প্রতিদিন ব্লগ ভিডিও দেয়, ওদের ভিডিও তুমি দেখবা। তাহলে তুমি আরও বেশি করে ব্লগ ছাড়ার জন্য আগ্রহী হবা। তুমি যাদেরকে পছন্দ করো ওদের ভিডিও তুমি প্রতিদিন দেখবা, তাহলে তোমার ব্লগ ছাড়ার আগ্রহ বাড়বে। আর থার্ড হচ্ছে প্রতিদিন কিছু না কিছু ভিডিও শ্যুট করা। প্রতিদিন ভিডিও আপলোড করতে হলে প্রতিদিন কিছু না কিছু ভিডিও শ্যুট করতে হবে। তুমি যদি প্রতিদিন কিছু না কিছু ভিডিও শ্যুট না করো, তাহলে কিন্তু তোমার পক্ষে প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব নয়। আর কোন বিষয় নিয়ে ভিডিও আপলোড করবা সেটা আগে থেকে ঠিক করে নিবা। তুমি যদি সেটা আগে থেকে ঠিক করে নাও, তাহলে তোমার জন্য ভিডিও আপলোড করা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর একটা কথা, কাউকে নকল করবে না। তোমার কাছে যেটা ভালো লাগে, তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটাই করবে। অমুক এটা করেছে আমি এটা করব, অমুক এটা করেছে আমি এটা করব, সেটা করবে না। সেটা করলে কিন্তু কাজ করার আগ্রহ কমে যাবে, কাজ করার আগ্রহ পাবে না। দেখবে যে কয়েকদিন কাজ করবা, তারপরে ইচ্ছা করবে না কাজ করতে। কারণ ওই যে অমুকের ইচ্ছা, অমুকের আইডিয়া, ওই অনুযায়ী তুমি কাজ করতেছো, এখানে তো তোমার কোনো ইচ্ছা বা আগ্রহ থাকবে না। তুমি কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবে, তোমার কোনো আগ্রহ সৃষ্টি হবে না। এই কারণে তোমার যেটা ইচ্ছা করে, তোমার যেটা মনে চায়, তুমি সেটাই করবা। এখন কজনে তোমার ভিডিও দেখলো বা না দেখলো তাতে তোমার কিছু যায় আসে না। তুমি তোমার ভিডিও আপলোড করে যাবা, ভিউজ হোক কি না হোক। সবাই তো আর তোমাকে অপছন্দ করবে না। তোমাকে অনেক মানুষ পছন্দ করবে, আবার অপছন্দ করবে। যারা তোমাকে পছন্দ করবে তাদেরকে নিয়েই তুমি তোমার চ্যানেলে কাজ করবা। ইনশাল্লাহ তুমি সামনে এগিয়ে যাবা। আরেকটা ব্যাপার, ইউটিউব স্টুডিওতে কিন্তু একটা তীর চিহ্ন শো করে, বুঝছো? তোমার এই যে ভিউসের দিকে আর ওয়াচ টাইমের দিকে এবং রেভিনিউ দিকে শো করে। তো যখন তুমি প্রতিদিন ভিডিও আপলোড করবা, তখন দেখবা যে ওই ভিউসের দিকে হালকা সবুজ কালার রং হবে এবং ওয়াচ টাইমের দিকে হালকা সবুজ কালার রং হবে। তারপর এটা আস্তে ধীরে গাঢ় হবে, বুঝছো? ওয়াচ টাইমের সবুজ কালারটা ডিপ গাঢ় হবে এবং ভিউসের সবুজ কালারটা ডিপ গাঢ় হবে। তারপরে তোমার যে রেভিনিউ যদি থাকে, তাহলে সেটাও ডিপ গাঢ় হবে। প্রথমে হালকা সবুজ, তারপরে ডিপ গাঢ় হবে। তখনই তুমি বুঝে যাবা যে তোমার চ্যানেলে র্যাঙ্কিং হচ্ছে, তোমার চ্যানেল র্যাঙ্কিং করতেছে, এবং তখন তোমার ভিডিও ভাইরাল হওয়ার সময় থাকবে। এটা কিন্তু আমি বুঝতে পেরেছি। যদিও আমার এখন ভাইরাল হয়নি, যদি তুমি এটা ধরাতে পারো, তুমি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারো, তাহলে তোমার চ্যানেলের ভিডিও ভাইরাল হবেই। এটা তুমি শিওর থাকো। তোমরা হয়তো বা খেয়াল করলে দেখবে যে আমার গত বছর ভিডিওগুলোতে অনেক ভিউজ ছিল, কারণ তখন আমি কন্টিনিউ ভিডিও আপলোড করেছিলাম। যখন আমার বাচ্চা বেড়েছিল তখন আমি কন্টিনিউ ভিডিও আপলোড করেছিলাম। বাচ্চা হওয়ার পরেও কন্টিনিউ ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু পরে মাঝখানে গ্যাপ দিয়েছিলাম। গ্যাপ হওয়ার কারণে আমার ভিউজটা আবার কমে গিয়েছে, আমার র্যাঙ্কিংটা আবার লো হয়ে গিয়েছে। তো কন্টিনিউ ভিডিও ছাড়া কোনো বিকল্প নাই, বুঝছো? যদি তুমি বড় ইউটিউবার হতে চাও, যদি তুমি চ্যানেল কিছু করতে চাও, যদি তুমি টাকা ইনকাম করতে চাও, তাহলে তোমাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। প্রথম অবস্থায় তোমাকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে, একদম প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। তুমি কিছু পাও কি না পাও, যখন তুমি পাওয়া শুরু করবে না, তখন তোমার এই পাওয়াটা শেষ হবে না, তখন তুমি প্রতি মাসেই পাবা। বড় বড় কথা তোমার থেকে বলতেছি, বুলি আমরাইতেছি, নিজে তো পাই না কিছু ঘোরার ডিম। আমি আমার দোষেই পাই না। এই মরা বিগ বস দেখে টাইম নষ্ট করছি, কন্টিনিউ ভিডিও আপলোড করিনি, এখন আবার শুরু করছি। এই যে গ্যাপটা পড়ে গেছে না, এই গ্যাপের কারণে কিন্তু চ্যানেলে ক্ষতি হয়ে গিয়েছে। তো এসব গ্যাপ কিন্তু দেওয়া যাবে না, বুঝছো? যত যা কিছু হোক না কেন, ভিডিও আপলোড করতেই হবে। এটা কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, বুঝছো? চাকরির মতো, এটা জবের মতন। সামনে পবিত্র মাহে রমজান, তো পবিত্র মাহে রমজান উপলক্ষে কিছু বাজার করেছি। তোমার তো জানোই যে বাবুরাবু সহজে বাজার করে না, উনি একদম রমজানের আগের দিন বাজার করে। মানে যা যা লাগবে রমজানের আগের দিন নিয়ে আসে, এর আগে কখনই আনবে না।
তো ওই আগের দিন আনলে কীভাবে কী করা যায় বলো? কিছু তো প্রিপারেশন নেওয়াই লাগে। যত সিম্পল ইফতারি করো না কেন, হালকা প্রিপারেশন তো নিতেই হয়। না হলে রোজার দিনে সব কাজ করে কুলিয়ে ওঠা যায় না, অনেক বেশি সমস্যা হয়ে যায়। আমি আসলে সিলিন্ডার চুলা কিনবো বুঝছো, টাকা জমাচ্ছি। এই কারণে আমি খুব কম বাজার করেছি, যেগুলো আসলে না হলেই নয় সেগুলো করেছি। তোমরা জানো না আমার কত কষ্ট হয় চুলায় রান্না করলে, পাতির নিচে কালি জমে যায়। এই কালি ধুইতে আমার অনেক কষ্ট হয়। আমার এই ডান হাতটা বুঝছো মানে ব্যথা হয়ে যায় বুঝছো, এই কালি বদলতে আমার এই ডান হাতটা প্রচুর ব্যথা করে, আমি কাজ করতে পারি না। বাবুরা বুকে কত বলেছি ওষুধ আনতে, কিন্তু উনি ওষুধ আনে না। আমার যে হাতে ব্যথা তা কোনো কিছু গায়েই লাগে না বুঝছো। তো ইফতার তো আমি একা করি বুঝছো, উনি তো ইফতার করে না, শুধু প্রথম দিনে আমার সাথে ইফতার করে, এরপর উনি অবশ্যই ইফতার করে। বাচ্চারাও তো ইফতার খায় না, তো আমার জন্য আমি যা পারি করে নিয়েছি। তারপরও 300 টাকা খরচ হয়ে গেল দেখছো। আমি ভেবেছিলাম 250 টাকা খরচ করবো, আমার কাছে 1750 টাকা ছিল। 250 টাকা খরচ করবো আর 50 টাকা থাকবে, আর কিছু টাকা মিলিয়ে আমি সিলিন্ডার চুলা কিনে ফেলবো। কিন্তু তারপরও আমার 300 টাকা খরচ হয়ে গেল। যদিও আমি বেশি করে টাকা নিয়ে গেছিলাম, সেই অনুযায়ী আমার টাকা কমই খরচ হয়েছে। ভাবলাম যদি অনেক কিছু কিনতে ইচ্ছা করে বা যদি আফসোস লাগে আবার যদি আসতে হয়, তো এই কারণে টাকা বেশি করে নিয়ে গেছিলাম। টমেটো সসটা বাসায় ছিল না, তো ইফতারি অনেক আইটেমে টমেটো সস লাগে, তো এই কারণে একটা সস কিনে নিলাম। আর বুটের ডাল, অ্যাঙ্কর ডাল বেসনের জন্য এবং খেসারি ডাল কিনলাম, যেগুলো ছিল না। মসুদার বাসায় আছে তাই ওটা কিনে নিই। বাসায় আলু নেই, পেঁয়াজ নেই, আলু চপ বানাবো তো আলু তো লাগবে, এই কারণে আলু কিনলাম। আর পেঁয়াজ তো লাগেই, এই কারণে আধা কেজি পেঁয়াজ কিনে নিলাম। বাবুরাবু তো আনবেই, এই কারণে আমি অল্প করে নিয়ে এসেছি। এগুলো দিয়েই রমজানের প্রাথমিক প্রিপারেশনটা সেরে নিব। আর যদি পারি ভালো কিছুর আয়োজন পরে করব, তোমাদেরকে বলবো না, তোমাদেরকে বললে সেটা করা হয় না। গত বছরে ভেজিটেবল রোল করার জন্য ময়দা কিনছি, সয়া সস কিনছি, কর্নফ্লাওয়ার কিনছি, মুরগি কিনছি, বাঁধাকপি কিনছি, মটরশুঁটি বিচি কিনছি, আরও কত কিছু কিনছি, কিন্তু কোনো কিছুই করা হয়নি। এমনকি অরেঞ্জ বেরকামও করেছি, কিন্তু কোনো কাজ হয়নি, এগুলো একটাও ইউজ করা হয়নি। আচ্ছা বলো তো এত কিছু কিনে কী লাভ হইল আমার? এই কারণেই রমজানের প্রস্তুতি করতে হলে রমজানের 1 মাস আগে করতে হবে। রমজানের 1 সপ্তাহ আগে বা 10 দিন আগে করলে সেটা হয় না, 1 মাস আগে থেকে সেটা প্রস্তুতি করতে হবে বুঝছো। যাই হোক, আমি কি করব না করব তা তোমাদের সাথে সরাসরি ব্লগে শেয়ার করব। মুখে কিছু বলবো না, মুখে বলে সেটা করা হয় না। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।